হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। বিয়ের পর আমার স্বামী আমাকে ছেড়ে বিদেশে চলে যায়। বাড়ির মধ্যে থেকে রাতের বেলায় আমি আওয়াজ করার শব্দ শুনতে পেতাম। একদিন আমার শাশুড়িকে আমি বলি যে রাতে আওয়াজের শব্দ শুনতে পাই। তখন আমার শাশুড়ি বলেন নন্দের ঘরে শুয়ে পড়তে। শাশুড়ির কথা মতো একদিন যখন আমি নন্দের ঘরে শুয়েছিলাম, তখন আমার ননদ, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম। যখন আমি এই পৃথিবীতে এসেছিলাম তখন আমার পরিবারে অনেক উৎসব পালন করা হয়েছিল। সবাই বলেছিল পরিবারে লক্ষ্মী এসেছে। এখনো পর্যন্ত আমাদের পরিবারে শুধু ছেলেই ছিল, কোনো কন্যা সন্তান ছিল না। আমি আমার পরিবারের প্রথম এবং একটি মাত্র কন্যা সন্তান ছিলাম। আমার নাম ঠাকুরমা অনেক শখ করে সোনাম রেখেছিল। যখনই আমি একটু বড় হই তখনই সবাই আমার বিয়ে নিয়ে কথা বলতো। আমারও ভালো মনে হতো তাদের কথা শুনে। তারা আমার জন্য অনেক পুতুলও নিয়ে আসত, আর আমার ঠাকুরমা সেই সব পুতুলের নাম রাখত সোনাম। এইভাবেই হাসিতে খুশিতে কিভাবে দিন পার হয়ে যেত আমি বুঝতেই পারতাম না। বুঝতেই পারিনি কখন ছোট কাল পার করে আমি বড় হয়ে গিয়েছিলাম। বড় হতে না হতেই বাড়ির সবাই আলোচনা করতে শুরু করে যে সোনামের বিয়ে অনেক ধুমধাম করে দিতে হবে। আমার ছোটবেলা থেকেই অনেক শখ ছিল আমার বিয়ে যেন গ্রামেই হয়, কারণ শহরের জীবনযাপনে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। আসলে আমার বাড়িতে আর কোনো মেয়ে ছিল না, আর স্কুল ও কলেজে আমার কোনো বান্ধবীও ছিল না, কারণ আমি অনেক একটা কারোর সাথে মিশতে পারতাম না। ছোটবেলাতেও আমার কোনো মেয়ে বান্ধবী ছিল না, তারা আমার পরিবারেরই ছেলে ছিল। আমি একা বাড়িতে থেকে বিরক্ত হয়ে যেতাম মাঝে মাঝে। আর শহরের আবহাওয়া তো আপনারা সকলেই জানেন। শহর একটা কংক্রিটের জঙ্গল, যেখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং। সেই জন্য আমি চাইতাম আমার বিয়ে গ্রামে হোক, যাতে আমি গ্রামে খোলা বাতাসে থেকে নিজের জীবন পার করতে পারি। আমার আরও একটা স্বপ্ন ছিল, বিয়ের পর আমার এমন একজন ননদ থাকবে যে অবিবাহিত হবে, তাহলে বিয়ের পর আমি একজন বন্ধু তো পাব। আমার অনেক স্বপ্ন ছিল। আমি সব সময় ভাবতাম আমি আমার স্বামীর সাথে যেখানে যাব সেখানে এটা করব, সেটা করব। আর এমনও কিছু স্বপ্ন ছিল যেগুলো আমি বলতেও পারবো না। ধীরে ধীরে আমার বিয়ের কথা বলা শুরু হয়ে গেল। একটা ভালো সম্বন্ধ দেখা হয়ে গেল। ঠাকুরমা গিয়ে দেখে আসে এবং আমার বাবা ও ভাইরা গিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে। সবকিছু ঠিকঠাক দেখে আমার বিয়ের দিন ঠিক করা হয়। আমার স্বপ্ন পূরণ হয়, আর গ্রামেই আমার বিয়ে। এবং সেই দিনটাও চলেই আসে যেই দিন আমি বসে যে গ্রামে চলে আসি। বিয়ের প্রথমের দিনগুলো অনেক ভালোভাবেই পার হতে থাকে। প্রতিদিন আমি অনেক উৎসাহিত থাকতাম এই ভেবে যে হয়তো আজ আমি নতুন কিছু করব, নতুন কোনো জায়গায় ঘুরতে যেতে পারব, অনেক নতুন নতুন খাবার খেতে পারব। এইভাবেই কখন যে মাস পার হয়ে গেল বুঝতেই পারিনি আমি। ধীরে ধীরে আমি ওই পরিবারের সাথে অনেক ভালো করে মিশে যাই। কিন্তু আমি যত তাদের সাথে মিশতে শুরু করি আমার মনে হতে থাকে পরিবারটা অনেক অদ্ভুত। এমনিতে সব ঠিক ছিল, কিন্তু বাড়ির ভিতরে এমন কিছু ঘটনা ঘটছিল যা দেখে আমি অবাক হয়ে যেতাম। আমার বিয়ে গ্রামে হয়। যখন আমার বিয়ে হয় তারপর থেকে জীবনের অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে তো বিয়ের পরেই আমার স্বামী পয়সা উপার্জনের জন্য বিদেশে চলে যায়। এখানে আমাকে সামলানোর জন্য, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো পরিচিত কেউ ছিল না। সেই জন্য আমার কোনো সমস্যা হলে আমি নিজেই তার সমাধান করার চেষ্টা করতাম। এক রাতের কথা, আমি একা আমার ঘরে বিছানা ঠিক করছিলাম। তখনই বাইরে আমি কারোর পায়ের আওয়াজ শুনতে পাই। সেই এতটাই আওয়াজ ছিল যে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করে। তারপরে আমি আর ঘুমাতে পারিনি, আমার নিঃশ্বাস পড়ছিল। এইরকম হতে সারা রাত পার হয়ে যায়। ভোর হতেই না জানি কখন আমার ঘুম পেয়ে যায়। আমি বুঝতে পারি না। ঘুমানোর সবে 1 ঘন্টাই হয়েছিল। তখনই আমার শাশুড়ি ঘরের দরজা আওয়াজ করে আর বলে, বৌমা তুমি কি এখনো ঘুমাচ্ছ? তার আওয়াজ শুনে আমি চমকে যাই, কারণ আমি কিছুক্ষণ আগেই মাত্র ঘুমিয়েছিলাম। সারা রাত না ঘুমানোর জন্য আমার চোখ লাল হয়ে গিয়েছিল। আমার দেখে আমার শাশুড়ি জিজ্ঞাসা করে, বৌমা সব ঠিক আছে তো? আমি তখন তাকে আগের রাতে ঘটে যাওয়া সব ঘটনা বলি, যে রাতে আমি কারোর পায়ের শব্দ শুনতে পেয়েছি
এবং তাতে আমি অনেক ভয় পেয়ে গেছি। তখন আমার শাশুড়ি বলেন, এই বাড়িটা এত বড় যে কেউ ভয় পেয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি কাল থেকে তোমার নন্দের সাথে রাতে ঘুমিও, সে তো তোমার বোনের মতন। শাশুড়ির এই কথা আমার একটু অদ্ভুত মনে হল। সে নিজের মেয়েকে মেয়ে বলে না, তোমার ননদ বলে সম্বোধন করছিল। আমি বলি, ঠিক আছে মা, আমি আজ থেকে নেহা দিদির ঘরেই ঘুমাবো। এই বলে আমি জল খাবার বানাতে চলে যাই। তখনও নেহা দিদি ঘুম থেকে ওঠেনি। আমি তাকে ডাকি, আর সবাই মিলে একসাথে আমরা জল খাবার খাই। তারপরে আমার ননদ কলেজে চলে যায়। এদিকে আমি সারাদিন এই কথাই চিন্তা করতে থাকি যে রাতে ওটা কিসের আওয়াজ ছিল। সন্ধে হতে না হতেই আমি এইসব কথা ভুলে যাই। কিন্তু ঘুমাতে যাওয়ার আগে আমার মনে পড়ে যে শাশুড়িমা আমাকে আমার নন্দের ঘরে ঘুমাতে বলেছিল। আমি তার ঘরের দরজায় আওয়াজ দিতেই সে দরজা খুলে দেয় আর বলে, বৌদি সব ঠিক আছে তো? আমি বলি, মা বলেছে আমাকে তোমার ঘরে ঘুমাতে। নেহা বলে, বৌদি আমার ঘরে আমি তোমাকে ঘুমাতে দিতে পারবো না, কারণ আমি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করি, তাই সেই মতোই সারারাত লাইট জ্বলে, সেই জন্য এখানে তোমার ঘুম আসবে না। নেহার কথা শুনে আমি তার হাত ধরে বলি, কোনো ব্যাপার না দিদি, আমি ঠিক ঘুমিয়ে পড়ব। আমি সব রকম পরিবেশে ঘুমিয়ে পড়তে পারি, নিজের ঘরে আমার ভয় পাচ্ছি, আমি তোমাকে একটু বিরক্ত করব না। আমার কথা শুনে নেহা বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, কাল থেকে তুমি আমার ঘরে ঘুমিয়ে পড়ো। আমি বলি, না না, আমি আজ থেকেই তোমার ঘরে ঘুমাবো। কাল রাতে আমি ঘরের বাইরে অদ্ভুত আওয়াজ পেয়েছি। আমি অনেক ভয় পেয়ে গেছি, সেই জন্য আমি নিজের ঘরে ঘুমাতে পারবো না। আমি কথা দিচ্ছি তোমাকে কোনো প্রকার বিরক্ত করব না আমি। এই বলে আমি নিজের ঘরে যাই, নিজের বিছানা ও বালিশ নিয়ে আসতে যাই। আমি নেহার ঘরের সামনে গিয়ে দেখি নেহা নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আমার অনেক দুঃখ হয়। আমি নিজের ঘরে ফিরে আসি আর ঘুমিয়ে পড়ি। সারারাত সেই অদ্ভুতভাবে আওয়াজ হতেই থাকে। পরের দিন যখন আমি শাশুড়িকে বলি যে নেহা আমাকে তার ঘরে ঘুমাতে দেয়নি, তখন সে নেহাকে অনেক বকে আর বলে, কাল থেকে বৌদিকে নিজের ঘরে নিয়ে ঘুমাবে। আমি অন্য কোনো অজুহাত শুনতে চাই না। এখন নেহার কাছে আর কোনো অজুহাত ছিল না। যখনই রাত হলো, আমি নিজের বিছানাপত্র নিয়ে নেহার ঘরে এসে নিজের বিছানা করে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে নেহার পানির পিপাসা পেয়ে যায় আর সে আমাকে ডেকে বলে, বৌদি আমার জন্য পানি নিয়ে এসো, আমার অনেক পানির তেষ্টা পেয়েছে। আমার অনেক অস্বস্তি হচ্ছে। এই কথা শুনে আমি আর জিজ্ঞাসা করি, কি হয়েছে নেহা, তুমি রাতে খেয়েছিলে? তখন সে বলে, তুমি গিয়ে আমার জন্য পানি নিয়ে এসো। বেশি কথা না বলে আমি কোনো কথা না বলে উঠে গিয়ে পানি নিয়ে আসার জন্য দরজা খুলে বাইরে চলে যাই। আমি পিছন ফিরে দেখি নেহা আমার দিকে রেগে তাকিয়েছিল। আমি পানি নিয়ে যখন ফিরে আসি তখন নেহার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। আমি অবাক হয়ে যাই যে সে নিজের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছিল, কিন্তু সে দরজা খোলে না। ভয়ের জন্য আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। একে তোর রাতের গভীর অন্ধকার, অপরদিকে এত বড় বাড়ি যে এক ঘর থেকে অন্য ঘরে যেতে পর্যন্ত ভয় হতো। প্রায় 10 মিনিট হয়ে যাওয়ার পরও নেহা দরজা খুলল না। আমি দৌড়ে নিজের ঘরে চলে যাই, কিন্তু তখনও আমার অনেক ভয় হচ্ছিল। আমি ঘরে গিয়ে তাড়াতাড়ি করে লাইট অন করি আর এদিক ওদিক দেখি। তারপর নিজের ঘরের দরজা বন্ধ করে বিছানায় গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ি। হঠাৎই একটা আওয়াজে আমার চোখ খুলে যায়। এটা একদম সেই রকমই আওয়াজ ছিল। আমি শুনে ভয়ের জন্য আমার অবস্থা খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পরে আওয়াজটা বন্ধ হয়ে যায়। আমি একটু স্বস্তি পাই। সকালে যখন আমি চোখ খুলি তখন আমি সিদ্ধান্ত নেই যে আমি জেনেই ছাড়ব যে সে আমাকে কেন তার ঘরে ঘুমাতে দিচ্ছে না। এই ব্যাপারে আমি শাশুড়ির সাথে আর কোনো কথা বলিনি। আমি থাকতে না পেরে নেহাকে জিজ্ঞাসা করলে সে উল্টে আমাকে কথা শোনাতে থাকে। সে আমাকে বলে, বৌদি আমি তোমাকে পানি আনতে বলেছিলাম, কিন্তু তুমি তো আর পানি নিয়ে এলেই না। জানি কোথায় চলে গেছিলে। আমি তোমার জন্য কত অপেক্ষা করছিলাম। তার মুখ থেকে এমন কথা শুনে আমি অবাক হয়ে যাই। মানুষ কত স্বার্থপর আর মিথ্যেবাদী হয়। রাতে আমি নেহার ঘরে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু রাতে আবার একই নাটক শুরু হয়ে যায়। সে আমাকে পানি এনে দেওয়ার জন্য ডাকে। আমি তাকে বলি, তুমি কথা দাও যে দরজা বন্ধ করবে না, কিন্তু তারপরেও সে একই কাজ করে, ঘরের দরজার ভিতর থেকে বন্ধ করে দেয়া। আমাকে আবারও বাধ্য করে নিজের ঘরে গিয়ে ঘুমাতে যেতে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কাল থেকে আর পানি আনতে ঘরের বাইরে বেরোব না। এই ব্যাপারে সকালে আমি নেহার সাথে আর কোনো কথা বলিনি। দিন পার হয়ে যায় আর রাতে আমি আবারও নেহার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি।
রাত 2:30 বাজলে নেহা আমাকে ডেকে বলে, বৌদি আমার অস্বস্তি হচ্ছে, আমার জন্য পানি নিয়ে এসো। কিন্তু আমি চোখ খুলিনি। আমি ঘুমিয়ে থাকার নাটক করি। সে আমাকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু আমি কোনোভাবেই চোখ খুলিনি। সে অনেকবার আমাকে ডাকার চেষ্টা করে, কিন্তু আমিও রাগ করেছিলাম, আমি আজ উঠবই না। তারপর সে আমাকে আওয়াজ করে ডাকতে থাকে, কিন্তু তারপরেও আমি শুয়েছিলাম। সে বিশ্বাস করে নেয় যে আমি গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছি। সে তার ঘরের আলমারি খোলে, যার চাবি তার কাছেই ছিল। তারপর সে আলমারি থেকে একটা পুঁটলি বের করে আমার দিকে তাকিয়েছিল, তারপর নিজের ঘরের দরজা জানলা খুলে বাইরের দিকে লাফ দিল। এটা দেখে আমার হুঁশ উড়ে যায়। হায় ভগবান, এত রাতে না জানি এই কোথায় যাচ্ছে। বাড়ির সম্মানের কথা তো একটু চিন্তা করা উচিত ছিল তার। একবার মনে হলো আমি গিয়ে শাশুড়ি মাকে বলে দিই যে নেহা এই মাঝরাতে কারো সাথে দেখা করতে যাচ্ছে। তারপর আমি ভাবি এতে আমাদের সবার সম্মানহানি হবে। সেই জন্য ভাবি যে আমি আগে গিয়ে নেহাকে বুঝিয়ে বলবো। আমি বিছানায় শুয়েছিলাম। সেই সময় আবারও জানলা খোলার আওয়াজ হয়। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি চুপ করে শুয়ে থাকি। আমি দেখি যে নেহা সেই জানালা দিয়েই আবার ঘরের মধ্যে ঢুকে পড়ে। সে জানালা আর আলমারি বন্ধ করে, আলমারি চাবি নিজের কাছে রেখে দেয়। এইসব দেখে আমি হয়রান হয়ে ভাবি যে নেহা তো অনেক বাহাদুর মেয়ে। এখন আমি বুঝতে পেরেছিলাম যে পানি নিয়ে আসার অজুহাতে কেন সে আমাকে ঘরের বাইরে পাঠাতো। আমার মাথায় একটা বুদ্ধি আসে যে পরের দিন নেহার ঘরে ঘুমাবার আগে অনেকভাবে বারণ করে দেব যে মাঝরাতে পানি আনার জন্য আমাকে ডাকবে না। আর আমি আগে থেকেই পানি ভরে এনে টেবিলে রেখে দিয়েছিলাম। তার কাছে আর কোনো অজুহাত ছিলই না। সেই রাতে সে আমাকে আর ডাকেনি। মাঝরাতে সে বিছানা থেকে উঠে আলমারিতে উকি দিতে শুরু করে, আর আমি ঘুমানোর নাটক করতে থাকি। সে আবারও আগের দিনের মতো কাজ করে, জানালা খোলে আর বাইরে লাফ দিয়ে দেয়। আমি হয়রান হয়ে যাই। এখন আমি আর সবুর করতে পারছিলাম না। সেই জন্য আমিও বিছানা থেকে উঠে নেহার মতো জানালা দিয়ে লাফ দিই। জানলাটা অনেক উপরে ছিল না, জানলাটা বাড়ির পিছন দিকে হওয়ায় বেশি একটা খোলা হতো না। নেহা অনেক হাঁটছিল, আমিও তার পিছনে চলছিলাম। আমার অনেক ভয়ও পাচ্ছিল। তারপর ভাবি আমার ননদ যখন এত বাহাদুরি দেখাচ্ছে, তখন এখন শুধু আমি ভয় পাচ্ছি কেন? আর তাছাড়া আমি তো সত্যিটা জানতে চেয়েছিলাম। কিছুক্ষণ পরে নেহা পিছনে ফিরে দেখে, কিন্তু ভগবানের অশেষ কৃপায় সে আমাকে দেখতে পায়নি। সেখানে একটা কবরস্থান ছিল। নেহা তার ভিতরে চলে গেল, আর সেখানে গিয়ে সে মাটি খুঁড়তে শুরু করে। তাকে এমন করতে দেখে আমি উল্টো পায়ে ফিরে আসি। আমি ভাবতে থাকি নেহাকে কিভাবে সামলাবো। এই ভাবতে আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি নেহার কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে চাইছিলাম। ঘরের বাকি দরজা বন্ধ থাকে, সেই জন্য যাতায়াত করার জন্য নেহার কাছে শুধু ওই জানলার পথই খোলা ছিল। আমি সেই জানলাটা ভিতর থেকে বন্ধ করে দিই, আর নিজে গিয়ে সেখানে বসে যাই। আমি নেহার ফেরার অপেক্ষা করছিলাম। প্রায় 1 ঘন্টা পর নেহার ফেরার শব্দ শুনতে পাই। নেহা অনেক নিঃশব্দে জানলা খোলার চেষ্টা করে, কিন্তু জানলা তো ভিতর থেকে বন্ধ। তারপর আমি ভিতর থেকে বলি, নেহা, আমি তোমার সত্যিটার কিছুটা আন্দাজ পেয়েছি, কিন্তু যতক্ষণ না তুমি সব সত্যি কথা বলছো না, ততক্ষণে আমি জানলা খুলব না। আর সকাল পর্যন্ত তুমি বাড়ির বাইরেই থাকবে। বাড়ির লোক তোমার ব্যাপারে কি ভাববে সেটা তুমি নিজেই চিন্তা করে নাও। আমার কথা শুনে নেহা রেগে গিয়ে বলে, বৌদি তুমি কি পাগল হয়ে গেছ? তাড়াতাড়ি জানলা খোলো আর আমাকে ঘরের ভিতরে আসতে দাও। নেহা বারবার বলছিল তাড়াতাড়ি জানলা খোলো। সে অনেক ভয় পেয়ে গেছিল, কিন্তু আমি পরিষ্কার করে বারণ করে দিই যে যতক্ষণ না তুমি সত্যি কথা বলবে ততক্ষণ আমি জানলা খুলব না। তখন সে বলল, আরে বৌদি আগে জানলা তো খোলো, আমি ভিতরে গিয়ে সব বলবো। এখন সে আমাকে অনুরোধ করতে শুরু করে। আমি তাকে দিব্য দিয়ে জানলা খুলে দিই আর বলি, এখন আমাকে সব সত্যি কথা বলো। তখন সে আমার দিকে রেগে তাকিয়ে বলে, বৌদি ভগবানকে একটু ভয় পাও, আমার উপর সন্দেহ করছো। আমি আমার পরিবারের সম্মান নিয়ে যথেষ্ট সচেতন। আমি কোনো ভুল কাজ করতে যাইনি। এই বলে সে আলমারির কাছে যায়, আর আমি তার হাতে থাকা পুঁটলিটা দেখার জন্য তার হাত থেকে সেটা ছিনিয়ে নিই আর বলি, প্রথমে আমাকে সব কথা বলো, না হলে আমি মাকে গিয়ে সব বলে দেব। আমার ধমকিতে সে একটু ভয় পেয়ে যায়। তারপর বলে, আচ্ছা বৌদি বসো, আমি তোমাকে সব কথা বলছি। এই বলে সে সব ঘটনা বলতে শুরু করে। যখন মেডিকেল কলেজে আমার প্রথম দিন ছিল, তখন সেখানে কিছু ছেলে আমাকে বিরক্ত করার চেষ্টা করে। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম।
ব্যাস আমার সেই ভয় পাওয়া চেহারা দেখে জমিদারের ছেলে আমাকে পছন্দ করে। আর সে আমার পিছনে পড়ে যায়। আমি তার থেকে বাঁচার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই আমার পিছন ছাড়ে না। একদিন আমি তাকে অনেক অনুরোধ করতে থাকি, এই যে ভগবানের দোহাই, আমার পিছন ছেড়ে দাও, আমাকে বিরক্ত করো না। আমি আমার পরিবারের সম্মানের কথা অনেক চিন্তা করি। সে বলে ছেড়ে দেব, কিন্তু তার আগে আমার সাথে একবার দেখা করতে হবে, যাতে সে আমাকে ভালোবাসার প্রস্তাব দিতে পারে। সে বলে, যদি আমাকে ভালো না মনে হয় তবে বলে দিও, আমি আর কখনো দ্বিতীয়বার তোমাকে বিরক্ত করব না। আমি তার কথা মেনে নিই। সে আমাকে যেখানে দেখা করতে বলে আমি সেখানে দেখা করতে চলে যাই। সেটা অনেক বড় হোটেল ছিল, যেখানে প্রায় 100 থেকে 200 লোক বসে থাকত। সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। আমি নিশ্চিন্তে সেখানে চলে যাই। সে দ্বিতীয় তলায় আমাকে ডেকে পাঠায়, কারণ প্রথম তলায় অনেক ভিড় ছিল। যখন আমি ওপরে গেলাম, সেখানে গিয়ে দেখি সব হল ফাঁকা। আমি একটু ভয় পেয়ে যাই। আমি জিজ্ঞাসা করি, কোথায় নিয়ে এসেছ আমাকে? এখানে তো কেউ নেই, সব হলটাই আজ তুমি ভাড়া করে নিয়েছ নাকি? সে বলল, হ্যাঁ। মুচকি হেসে আমার দিকে এগিয়ে এসে আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। আমি তখন তার গালে এক মার মেরে দিই। সে আমাকে তার দিকে নিতে চায়। তখনই অদ্ভুতভাবে ভগবানের দূত হয়ে একজন আসে। সে আমাকে জমিদারের ছেলের হাত থেকে রক্ষা করে। আমি তাকে ধন্যবাদ জানাই। আমার চোখ থেকে পানি বেরিয়ে পড়ে। না জানি জমিদারের ছেলে আমার সাথে কি খারাপ কাজ করতে চেয়েছিল। তারপর আমি বাড়ি ফিরে আসি। 3-4 দিন পর আমি জানতে পারি সেই ছেলেটাও আমাদের কলেজেই পড়ে। সে জমিদারের ছেলের ব্যবহার সম্পর্কে জানত। সেই জন্য সেই দিন সে আমাদের পিছু নিয়েছিল। তার নাম ছিল সুরজ। আমি তার সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানাই। সুরজকে আমার ভালো মনে হতো এই কারণেই যে সে বাকি ছেলেদের মতো ছিল না। সুরজের কথা জমিদারের ছেলে বিশাল জানতে পারে। সে অনেক শক্তিশালী ছিল। সে সুরজের ক্ষতি করতে শুরু করে। আমার কাছে যদি ক্ষমতা থাকত তবে আমি বিশালকে প্রাণে শেষ করে ফেলতাম। এইভাবেই 1 বছর পার হয়ে যায়। প্রফেসর আমাদের মানুষের হাড়ের কঙ্কাল বানাতে বলে, আর এটার ব্যাপারে কেউ জানত না। সুরজ অনেক চেষ্টা করেছিল, কিন্তু কলেজের বাইরের বিশালের ক্ষমতার প্রভাব ছিল অনেক বেশি, যার ফলে সুরজ হার মেনে যায়। সেই জন্য আমি সিদ্ধান্ত নিই যে আমি তাকে সাহায্য করব, কারণ আমার বিপদের সময় সে আমাকে সাহায্য করেছিল। আমি পুরনো কবরস্থানে খোঁড়া শুরু করি। আমাকে কেউ একজন বলেছিল যে পুরনো কবরস্থানে মানুষের পুরনো হাত পাওয়া যায়, কিন্তু দিনের বেলা তো আমি এই কাজ করতে পারবো না। সেই জন্য দিনে আমি সেই জায়গাটা দেখে এসে রাতের বেলা সেখানে যেতাম। কিছু অবশিষ্ট জিনিস বাকি ছিল, যা আমি আজকে আনতে গেছিলাম। সে আমাকে নিজের পুটলি খুলে দেখায়। আমি অবাক হয়ে যাই। আমরা আবারও বিছানায় ঘুমিয়ে পড়ি। সে বলে যে, কথা দাও, এই কথাটা তুমি কাউকে বলবে না। আমিও তাকে কথা দিই, নন্দের পড়াশোনা শেষ হলে আমি নিজের চেষ্টায় নেহা আর সুরজের বিয়ে দিতে দিই। কারণ যারা সত্যি একে অপরকে ভালোবাসে তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে নেই কখনো। আমার এই সিদ্ধান্তে আমার স্বামী ও আমার সাথে ছিল। আমরা একসাথে মিলে তাদের 2 জনকে বিয়ে দিয়ে দিই। আর তারা এখন নিজেদের সংসারে অনেক খুশি। প্রতিটা গোপন রহস্যের পিছনে যে সবসময় খারাপ কিছুই থাকবে এমনটা তো নয়, কখনো ভালো কিছুও তো থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।